আরে রত্নাদি না, তুমি এইখানে? শাওনের এমন অবাক হওয়ার স্বর শুনে ঘাবড়ে গেল রত্না, সাথে ঘরের সবাই। শাওন আরো উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আমাদের স্কুল লাইফ কেটেছে রত্নাদির আদর্শ ফলো করে। দিদি আমাদের স্কুলে জাতীয় সঙ্গীত গাইতো। কি সুন্দর ছিল যে দিদির গানের গলা, হাঁটুর নিচে অবধি দিদির লম্বা চুল ছিল। এমন কোনো স্টুডেন্ট ছিল না যে রত্না দিদিকে চিনত না। শাওনের চোখে মুখে বাচ্চা সুলভ খুশি দেখা যাচ্ছে। হিসেব অনুযায়ী ওর বয়স তখন 45। ওর চকচক করা চেহারাটায় ঠিকরে যেটা বের হয়ে আসতে চাইছে সেটা হলো মুগ্ধতা। রত্না কি করবে বুঝতে না পেরে অপ্রস্তুত হাসি দিল। সত্যি বলতে রত্নার প্রথমে বিশ্বাসই হলো না এমন অবিশ্বাস্য আগ্রহ নিয়ে কেউ ওর নাম ধরে ডাকবে। শাওন অনিন্দার দিকে তাকিয়ে বলল, অনিন্দা, তুমি রত্নাদির মেয়ে, আগে বলবে না? যদি বলতে তোমাকে তো আমি এতদিনে আমাদের অফিসে HR বানিয়ে দিতাম। অনিন্দা একটা তাচ্ছিল্যের হাসি দিল, যেন সেটা বলছে আমি এত হার্ডওয়ার্ক করে প্রমোশন পাচ্ছি না, আর শুধু মায়ের নাম বললে HR হব। একটা তাচ্ছিল্যের দৃষ্টি যেন মায়ের উপর আপনা আপনিই চলে গেল। রত্না একটা মেরুন রঙের জামা পরেছে, রান্নাঘরে কাজ করতে গিয়ে যার হাতের কুনোই ভিজে গিয়েছে, আর বেসিনে দাঁড়িয়ে কাপ ধোয়ার জন্য ভুঁড়ি বাড়া পেটের দিকে জামাও ভিজে গিয়েছে, তাই ওই অংশগুলো আরও মেরুন লাগছে। কানে গোল স্বর্ণের কানের দুল, গলায় একটা পাতলা স্বর্ণের চেন, গলার কাছের অংশে যেখানে জামা থাকে বের হওয়া সুতো পেঁচিয়ে আছে। হাতে একজোড়া চুড়ি আর আঙুলে পাথরের আংটি আর একটা স্বর্ণের আংটি। চেহারাটায় অযত্নের ছাপ লুকাতে কোনো আগ্রহই নেই। গলার ঘাড়ের নিচে কালো দাগ বয়সটা যেন জানান দিচ্ছে। রত্না এখন মধ্যবয়সী, তবে শাওন যে রত্না দিদিকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে সেটা স্কুলের সেরা এক ছাত্রী, যে 16 কলায় পারদর্শী ছিল আর রূপে গুণে পুরো গ্রামের আদরণীয় ছিল। শাওন হলো অনিন্দার অফিসের বস। অনিন্দা রত্না আর সজলের বড় মেয়ে। শাওন আসার আগে সজল, অনিন্দা, রত্নার ছোট মেয়ে অপূর্বা রত্নাকে নিয়ে মজা করছিল। মা শোনো, তুমি ওদের সামনে আবার বেশি বকবক করতে যেও না। তোমার তো হুঁশ জ্ঞান থাকে না, কাকে কি বলতে কি বলো। রত্না রাগী স্বরে বলে, আচ্ছা, এত কম হুঁশ জ্ঞান দিয়ে তো তোদের বড় করেছি। অনিন্দা টেবিলে রাখা নাস্তার প্লেট উল্টে বলে, আরে এসব পিঠা তোমাকে কে বানাতে বলেছে? চিকেন রোল আর চিকেন বল তো এনেছিলাম, ওসব ভেজে দিলে তো হতো। এইসব গ্রাম্য পিঠে কে খায়? রত্না কাপগুলো পানি ছেড়ে দিয়ে ধুতে দিতে বলে, বিকাল থেকে বানাতে গিয়ে কোমর ধরে গিয়েছে। আগে বলিসনি কেন? তোরা খাস না বলে কি কেউ খায় না? পাবে কোথায় এইসব? রত্নার স্বামী সজল হেসে বলল, এসব কিনতে পাওয়া যায় এখন, ভাবতে হবে না। যতগুলো তেল নষ্ট করেছো এত টাকা দিয়ে কয়েক বস্তা পাওয়া যেত। টাকা নষ্ট করার সময় তার চিন্তা করতে হয় না। অনিন্দা পিঠা ভাঙা মুখে দিতে দিতে বলল, ঘর থেকে বের হয়ে ইনকাম করতে হলে না বুঝতো বাইরের দুনিয়ায় কত খারাপ অবস্থা, জিনিসপত্রের দাম যে কী হারে বাড়ছে। রত্না ফ্রিজে পানির বোতল রাখতে রাখতে বলল, আমি সব বিসর্জন দিয়ে ঘর সামলিয়েছিলাম বলেই কোনো কষ্ট ছাড়া বড় হয়েছিস। চাকরি করতে গেলে একবেলা খেয়ে একবেলা অপেক্ষা করতে হতো মা কখন আসবে, তারপর বুঝতি। সজল টেবিলে রাখা সকালের পেপারটা টেনে নিয়ে হাত নেড়ে হালকা ঝেড়ে দিয়ে পেপার খুলে মুখে ধরতে ধরতে বলে, বিভিন্ন বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে অনেক জব অফার লেটার এসেছিল তো তোর মায়ের, জানিস না তোরা? রত্না রেগে গিয়ে বলে, আসতো তো অবশ্যই, আসতো যদি চেষ্টা করতাম। স্কুলের জবটা তো ছাড়িয়েছ,
তোমরা মা ছেলে কত কাহিনী করে। ভুলে গিয়েছি ভেবেছ? পড়াশোনায় আমার সামনে কেউ দাঁড়াতে পারেনি। কত কিছু না করেছ তোমরা, সব মনে আছে? এইসব ওদের ঘরে রোজ হয়। অনিন্দা আর অপূর্বার জানা আছে। অনিন্দা থামিয়ে বলল, আহ থামো। তখনই বেল বুঝে উঠল। রত্না নিজেকে নিয়ে কিছু বলল না। 28 বছর ধরে রোজই বলে আসছে এইসব। সজল ওকে নিয়ে মজা করে, তাই ওর মেয়েরাও করে, কষ্ট পায় না। তবে একটা দীর্ঘশ্বাস বের হয় অজান্তে। শাওনের এমন উচ্ছ্বাসপূর্ণ হাসিতে রত্নার খুশি লাগার কথা ছিল, তবে কেন যেন মনে হচ্ছে কেউ খালি হাঁড়ি চুলায় বসিয়েছে। ছোট আঁচে তাতে ধীরে ধীরে পুড়ছে হাঁড়িটা, তপ্ত রোদের মতন। শাওন নাস্তা দেখে ভীষণ খুশি হলো। রত্নাদি, তুমি বানিয়েছো? বাহ, কি সুন্দর! তুমি তখন দুধ পুলি বানাতে। অঙ্ক পরীক্ষার আগে একবার তোমার কাছে অঙ্ক করতে গিয়েছিলাম, তুমি দুধ পুলি খাইয়েছিলে। কি স্বাদ, এখনো লেগে আছে। রত্নার হাসার চেষ্টা করছে, কেন যেন রত্নার অস্বস্তি হচ্ছে। অনেক দিন ধরে যখন কেউ নিজের নামে সুনাম বা অ্যাপ্রিসিয়েশন শুনতে ভুলে যায়, তখন অন্য কেউ করলে যেন তা আরও অস্বস্তি আর লজ্জার কারণ হয়। মনে হয় একটু বাড়তি পড়ছে। শাওন তার স্ত্রী অপর্ণার দিকে তাকিয়ে বলল, জানো, আমাদের পাড়ার বিভিন্ন প্রোগ্রামে, স্কুলের প্রোগ্রামে, পহেলা বৈশাখে আমরা সবাই দল বেঁধে রত্নাদির বাড়িতে যেতাম সকাল বিকাল। দিদি সবাইকে গান শেখাতো, সাজিয়ে দিত। কেউ যদি দিদির হাতে সাজতে না পারত, তার মনে হতো তার দিনটাই মাটি। আমরা ছেলেরাও লাইন ধরে দাঁড়াতাম। দিদি কুমকুম দিয়ে আমাদের মাথায় কি সুন্দর করে তিলক এঁকে দিত। জেঠিমা এক বয়াম তিলের নাড়ু রাখত, মুড়ি দিত নারকেল দিয়ে। আমরা যেন সেই লোভেও যেতাম। বলেই হো হো করে হেসে উঠেছে। রত্না অন্য কারোর দিকে তাকাচ্ছে না, তারা কি রিয়াকশন দিচ্ছে দেখার জন্য। সে যেন কোনো রূপকথা শুনছে, এইভাবে শুনছে। রত্না বারবার রান্নাঘরে যাচ্ছে, শাওন বারবার ডাকছে, আরে দিদি, তুমি এইখানে এসে বসো না, সোফায় গল্প করি। বাসায় কোনো গেস্ট এলে রত্না টেবিলে বসে গল্প করেছে এমনটা কখনো হয়েছে সে ভুলে গিয়েছে। তার মা বা বোন এলে তারা সহ হাতে হাতে কাজ করে দিয়েছে, সে বসেছে সব কাজ শেষে। অফিসের কেউ এলে রত্না রান্নাঘর থেকে ড্রয়িং, ডাইনিংয়ের ঘরে এটা ওটা আনতে আনতেই ওদের নাস্তা শেষ হয়ে যায়। বারবার বলাতে রত্না বসলো। সজলও বলল, বসো না। নাস্তা শেষ করার পর সজল হালকা কাশি দিয়ে জানিয়ে বলল, চাটা নিয়ে এসো এইবার। শাওন বলল, আরে তুমি বসো, অনিন্দা তুমি নিয়ে আসো চা। রত্না উঠে যেতে চাইছিল। আরে ও পারবে না। শাওন বলল, কেন পারবে না? ও অফিসে আমাদের কফি বানিয়ে খাইয়েছে অনেকবার, কি পারবে না? অগত্যা বাধ্য হয়ে অনিন্দা উঠে গেল। অনেক দিন পর গ্রামের কথা, স্কুলের কথা, পুরনো বন্ধুদের, পাড়ার ছেলেদের কথা বলতে বলতে রত্নাও যেন মজে গেল গল্পে। ভীষণ ভালো লাগছিল সবার কথা জিজ্ঞাসা করতে। রত্না গল্প করছিল। সজল মাঝে মাঝে রত্নাকে ওখান থেকে বের হয়ে আসতে চাইছিল, বিভিন্ন কাজ মনে করিয়ে দিচ্ছিল, প্লেটগুলো রেখে আসতে বলছিল। শাওন উঠতেই দিচ্ছিল না। এমন না যে রত্না চাইছিল না তার মেয়েকে দিয়ে কাজ করাতে, সে যেন উঠতেই পারছিল না। মনে হচ্ছে একটা শব্দ যেন পাথর ভাঙছিল, আর কলকল শব্দ করে সব বের হয়ে আসতে চাইছিল। সজল আর অনিন্দা প্রথমে কিছুটা মজা পেলেও ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে। সজল ভেবেছিল অনিন্দার বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির জিএম, তার সাথে বসে সেই আড্ডা দেবে, দেশের ব্যাপারে, রাজনীতির পরিস্থিতি নিয়ে, তার কোম্পানির বিনিয়োগের ব্যাপারে ভাব গম্ভীর আলোচনা হবে।
কিন্তু রত্নার আত্মীয় হয়ে যাওয়াতে কেমন যেন গবেট লাগছে শাওনকে দেখতে। মনে হচ্ছে ওর শালার মতন একজন সেও, যে ওষুধের দোকান খুলে বসেছে। গল্প করতে করতে প্রায় 10টা। এইবার খাওয়া দাওয়ার পালা। শাওন যেন থামছেই না, একের পর এক খাবার দিয়ে যাচ্ছে। রত্নাও দিচ্ছে অনেকের খবর। ভাত দিয়ে বেগুনের ভাজি আর ডিমওয়ালা ইলিশের পেটের টুকরো পাতে তুলে দিতে দিতে রত্না বলল, আরে মধুমিতাকে দেখলাম সেই দিন। শাওন যেন চমকে ওঠার মতন করে বলল, কি বলো, কি অবস্থা ওর? ভালোই মনে হলো, উত্তরাতে থাকে। সেই দিন দেখলাম ছোট ছেলের জন্য স্কুলের ফর্ম নিচ্ছিল। আমি অপূর্বার স্কুলে পেলাম, আগের মতোই আছে, হলুমলু বলেই হাসলো। শাওন অন্যদিকে কথা ঘোরালো, তা অপূর্বা কোন ক্লাসে পড়ে এখন? রত্না আলতো হাসল। একবার রক্তকরবী নাটকটা মঞ্চস্থ হচ্ছিল, শীতের রাত। ক্লাব ঘরের পেছনে বাথরুম থেকে ফেরার পথে কার যেন ফিসফিস করে আওয়াজটা শুনেছিল। হাতে থাকা টর্চটা ফেলতেই মধুমিতা আর শাওনকে এমন অবস্থায় দেখেছিল যা তার দেখা উচিত হয়নি। ওরা দুজন লজ্জায় সেদিন সামনে আসেনি। মধুমিতার কথা বলাতে শাওনও মনে পড়ল, জানো রত্নাদি, নিখিলটা ফিরেছে বিদেশ থেকে। কবে? এই জেঠিমা মারা যাওয়ার বছর 2 আগে। রত্না নিজেকে স্বাভাবিক রেখে ছোট মাছের তরকারিটা দিচ্ছিল অন্যদের পাতে। শাওন বলে উঠল, শেষমেশ বিয়ে করানো গেল। রত্না হাত থেকে সামান্য ঝটকে গিয়ে চামচ থেকে মাছের ঝোল সজলের হাতে পড়ল। সজল নামটা যেন খেয়াল করতে পারল। রত্না বিয়ের পর প্রায় এই নিখিল নামের একজনের গুণকীর্তন করত। হয়তো সিরিয়াস ছিল না, কিন্তু দুজনের মধ্যে যে ভাব ছিল তা সজল ধরতে পারত। তাই অনেক খ্যাপাতো সজল রত্নাকে। সজল বলে উঠল, কোন নিখিল? তোমাদের গ্রামের সেই গায়কটা, যে বেশ নাম করেছিল একসময়, তারপর নাকি হুট করে দেশ ছেড়ে পালিয়ে গেল। নিশ্চয়ই কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিল। রত্না যেন একটু জোরেই বলে উঠল, তুমি তো সবই জানো। সজল মুচকি হাসল। শাওন চামচ দিয়ে বাম হাতে শসার টুকরো নিতে নিতে বলল, না তেমন কিছু না, একদিন হুট করেই সব ছেড়ে চলে গেল, কেউ জানতাম না কিছু। শাওন একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করলো। আসলে কি জানতো না? জানতো। রত্নাদির বিয়েটা নিখিলদা কিছুতেই মেনে নিতে পারেনি। এত সুন্দর প্রফেসরি আর গানের কেরিয়ার সব ফেলে পাড়ি জমিয়েছিল ভিন দেশে। শাওন আবার কথা ঘুরিয়ে ফেলল। তারপর আবার সবাই মিলে আড্ডার মজাতে মেতে উঠল। শাওনরা চলে যাওয়ার পরও সবাই মিলে বসে গল্প করছিল। অপূর্বা বলল, মা তুমি এত পপুলার ছিলে, এত গুণ, আমরা তো তাহলে তোমার মতোই হতে পারলাম না। রত্না অনুভব করল মেয়ের চোখে ওর জন্য এক অদ্ভুত সম্মান দেখা যাচ্ছে। রত্না যেন আত্মপ্রীতি অনুভব করল। জানা ছিল না এটা সাময়িক। আমাদের সংসার, আমাদের আপনজনগুলো বড্ড হিসেবি। এরা আপনজনকেই সম্মান দিতে ভীষণ কৃপণ। সব গুছিয়ে রত্না ফ্রেশ হয়ে বসল। সজল খাটে বসে আছে, বালিশে হেলান দিয়ে বই পড়ছে। রত্না আপন মনে হাসছে। ওর সন্ধ্যাটা ভালোই কাটলো। রত্না শাওনের কথা বলতে গিয়ে সজল বলে উঠল, তুমি এত বক বক করছিলে কেন? আমি কি করলাম? শাওনও বলছিল তাই। কেন, তোমার হিংসা লাগছে? সজল আলতো হেসে বলল, তোমাকে হিংসে করার মতন কি যোগ্যতা আছে তোমার কাছে, যা দেখে আমার হিংসে হবে? আজ পুরনো স্কুলের একটা ছেলে এসে তোমাকে এত কথা বলে গেল, তার মানে এই নয় যে তুমি অনেক কিছু করে ফেলেছ। ব্যাংকে গিয়ে টাকা উঠাতে তোমার হাত কাঁপে, আর স্কুলের ফার্স্ট গার্লের গল্প শোনাচ্ছ। আমাকে যেতে দাওনি, প্রথমবার গিয়েছিলাম সেই জন্য। কেন, পরে আমি একা যাইনি?
তুমিও তো চুলা থেকে চায়ের হাঁড়ি নামাতেও 4 বার ডাকো, কারণ তুমি করোনি তাই তুমি পারো না। এতে কি তুমি অযোগ্য হয়ে গেছো? এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? স্বজন ভীষণ রাগী একটা তেজ দেখিয়ে শুয়ে পড়ল। রত্না বুঝতেও পারল না সজল কেন এমন করলো। লাইট নিভিয়ে রত্নাও শুয়ে পড়ল। সন্ধ্যা থেকে কি ভালো মুড ছিল, নিজেকে কিছু একটা মনে হচ্ছিল। এমন না যে বিশাল কিছু, কিন্তু মনে হচ্ছিল সেও যেন একজন। তারও কোনো পরিচয় আছে, কারো বউ বা মা নয়। সে একসময় রত্না ছিল। সজলের হালকা নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। রত্নার ঘুম আসছে না, উঠে বারান্দায় গিয়ে বসল। ওর লাগানো গাছগুলোতে রাস্তার আলো পড়েছে। রত্না যেন তার ছোটবেলায় ছুটে যাচ্ছে। সন্ধ্যা হলেই ঘর জুড়ে ধূপকাঠির সুঘ্রাণ থাকতো। রত্না হাত মুখ ধুয়ে ঘরে ফিরে আসতো পুকুর পাড় থেকে। একবার ঘরটা গুছিয়ে নিয়ে পড়তে বসতো। পাড়ার ছেলেরা আসতো, জ্যামিতির পড়া বুঝে নিত, অঙ্ক বুঝে নিত। রত্নার বাবা ফিরত মেয়ের জন্য রঙিন কাগজ নিয়ে। রত্না সেসব দিয়ে দারুণ সব জিনিস বানিয়ে দেওয়ালে লাগাতো। রত্নার হাঁটু সমান লম্বা চুল। তাদের মাটির ঘর, কিন্তু কি সুন্দর সব গোছানো থাকতো। বসার ঘরে সাজানো ছিল রত্নার সব ট্রফি, মেডেল, হারমোনিয়াম, সেতারা। সবাই ভীষণ ভালোবাসতো রত্নাকে। যেই দিদিমণি ওকে গান শেখাতে আসতো, সে গর্ব করে বলতো উনি রত্নার গানের শিক্ষিকা। স্কুলের স্যারেরা রত্নাকে কখনো বকা দিয়েছে কেউ দেখেনি। স্কুলে বিতর্ক হলো, মনিটরিং হলো, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বলো কিংবা প্রভাত ফেরি, সবখানে রত্নাকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হতো। পাড়ার মোড় দিয়ে হেঁটে গেলে সবাই একবার হলেও হাসি মুখে কথা বলতো। শুধু বলা হতো না নিখিলদার সাথে। রোজ দাঁড়িয়ে থাকতো, সবাই জানতো, কেউ কোনোদিন কিছুই বলেনি। তখনের সময় প্রেম হওয়া লাগতো না, একে অন্যকে আর চোখে তাকায়, এটাই যেন প্রেমের সামিল। অন্য কেউ সাহস করতো না সেই মেয়ের দিকে তাকাতে। কলেজে ওঠার পর বেপরোয়া হয়ে উঠেছিল নিখিলদা। হঠাৎ এগিয়ে আসতো কথা বলার জন্য। রত্না ভয় পেয়ে যেত। এমন না যে নিখিলকে ভয় পাচ্ছে, সে ভয় পায় মানুষের কথাকে। একদিন বোকামি করে বাবাকে বলে দিল, তারপর কি এক অশান্তি। নিখিল আর দাঁড়াতো না। রত্নার হঠাৎ সব এলোমেলো হতে শুরু করলো। কলেজে যাওয়ার নিজেই বন্ধ করে দিল। পাড়ার কারোর বিয়ে হলে সবাই রত্নাকে ডাকতে আসতো। রত্না গেল, কিন্তু চোখ বারবার একজনকেই খুঁজছিল। অনেকক্ষণ অপেক্ষার পর দেখা মিলল তার। একটা নীল শাড়ি পরেছিল রত্না। তখনও শাড়ির পাড়ে হাঁটাতে অত পটু ছিল না রত্না। সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খাচ্ছিল। ঠিক তখনই ধরে ফেলল নিখিলদা। ভেবেছিল অন্য কেউ, বকা দিতে যাচ্ছিল। এইভাবে কেউ হাঁটে? কিন্তু রত্নাকে দেখে কেমন যেন চুপ হয়ে গেল। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর বলল, শাড়ি পরেছিস? রত্নার বুক কেমন যেন করছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপরও একটা সুর টেনে বলল, কেন, ভালো লাগছে না? রত্না ভেবেছিল নিখিলদা কোনো বাঁকা উত্তর দেবে, কিন্তু সেটা না করে বলল, ভীষণ সুন্দর লাগছে, ঠিক যেন মায়া পড়ি। মাঝে মধ্যে এখনো কানে লাগে রত্নার। এরপর অন্য কেউ আসছিল সে পথে, তাই দ্রুত কেটে পড়ল নিখিল। কিন্তু রত্নার মনটা যেন ভরা কলসির মতো টইটুম্বুর করছিল। একটু জোরে হাঁটলেই যেন উছলে পড়বে। প্রথম প্রেমের যেন ডুবে গেল। নিখিলের সাথে প্রায় চোখাচোখি হতো, মাথা নামিয়ে হাসি দিত। এইটাই যেন তখন প্রেমের সামিল। সবাই জানতো রত্নাদি নিখিলদার।
অন্য কেউ তাকাতে সাহস পেত না। নিখিলদা এত ভালো গান গাইতো, সেই সময় টিভিতে গান গাইতো, একটা অ্যালবামও বের করেছিল। রত্না কলেজ শেষ করে ডিগ্রিতে ভর্তি হলো। কি যে গল্প করতো সবাই মিলে তখন রত্নাকে নিয়ে। রত্নাও বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতো, নিখিলদা সব ব্যবস্থা করে দিত, কিন্তু কেউ বুঝতো না। কিন্তু রত্না ঠিকই জানতো। একদিন ওদের গ্রামে বিশাল এক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সেতার বাজিয়ে গান গাইল রত্না। সেই অনুষ্ঠানে ঢাকা থেকে অতিথি এসেছিল সজলের বাবা, সজলের মা আর সজলও এসেছিল। সজলের বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, সজলও। রত্না সেই অনুষ্ঠানে গান উপস্থাপনা সহ আরও অনেক কাজ করছিল। সবাই মুগ্ধ হয়ে দেখল রত্নার হাঁটা চলা, কথা বলা, মিষ্টি হাসি, যেন সবাইকে মুগ্ধ করছিল। সজলের মা বাবা, সজল সবাই মুগ্ধ হয়েছিল। রত্নার বাবা আর জেঠু সেখানেই ছিলেন। অনুষ্ঠান শেষে ওরা জানালো রত্নাকে তাদের ভীষণ পছন্দ, ছেলের বউ করতে চায়। এমন এক পরিবার থেকে এমন সম্বন্ধ পুরো গ্রামের জন্য যেন সম্মানের বিষয় ছিল। এক সপ্তাহের মধ্যে আশীর্বাদ আর 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। রত্না কিছু বুঝতে পারার আগেই নিখিলের সাথে আর একবার দেখা হলো শুধু। এক বিকেলে মন্দির থেকে ফেরার পথে নিখিল দাঁড়ানোই ছিল পুকুর পাড়ে, কেউ ছিল না সেই দিন। রত্না নিজে গিয়েই কথা বলল। কেমন আছো নিখিলদা? বেশ কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল, যেন শেষবারের মতন দেখে নিচ্ছে। বলল, বিয়ে করেছিস? দিয়ে দিয়েছে। ও। বেশ কিছুক্ষণ নীরবতা। রত্না সাহস করে জিজ্ঞাসা করে ফেলল, আর কিছু বলবে না? কি বলবো, বলার সময় দিলে কই? রত্নাও কিছুক্ষণ তাকিয়ে রইল। নিখিলদা সিগারেট ধরিয়ে বলল, বাড়ি যা রত্না, কেউ দেখলে সমস্যা হবে। সেই দিনের পর থেকে রত্না আর কোনো দিন দেখেনি নিখিলদাকে। রত্নার বিয়েতে সবাই ভীষণ খুশি ছিল। পুরো গ্রাম যেন মেতে উঠেছিল তাদের আদরিণীকে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতীকে বিদায় দেওয়ার জন্য। রত্নার বাবাকে কোনো কিছু নিয়ে যেন চিন্তা করতেই হয়নি, সবাই স্বেচ্ছায় সব করে নিয়েছিল। রত্না সেই দিন বুঝতে পারেনি সে শুধু তার ঘর, তার গ্রাম নয়, সে তার সরস্বতী গুণও ছেড়ে আসছে, শুধু লক্ষ্মীর রূপ নিয়ে যাচ্ছে। বিয়ে হওয়ার পর ধীরে ধীরে সব হারাতে শুরু করলো। রত্নাদের ঘরের সব পুজো সাজসজ্জা রত্নাই করত। এইখানেকারে রত্নার শাশুড়ি 5-8 পদের রান্না করতে করতে দেখা যেত অনেক সময় অনুষ্ঠানই শেষ হয়ে যেত, ওকে ডাকাই হতো না। কোনো গানের অনুষ্ঠান হলে আজ অমুক আসবে তো কাল তমুক। সজলের মায়ের খারাপ লাগা বেড়ে যেত। শ্বশুর আদরের সুরে বলতো, তুমি আমাদের ঘরের লক্ষ্মী বৌমা, তোমাকে ছাড়া আমরা তো অসহায়, যেও না আজ। প্রথম প্রথম রত্না বুঝতো না এই চালাকি, কিন্তু যতদিনে বুঝতে পারলো এইসব অভিনয়, ততদিনে অনিন্দার আশার জানান দিচ্ছিল। রত্না খুশি ছিল, তবে সে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছিল। লম্বা চুল, টান টান ত্বক, সুরেলা গানের গলা, দারুণ সব বুদ্ধিমত্তা, সব যেন মেয়ের 2 বেলা খাবার আর বাথরুমে আটকে গেল। অনিন্দাকে সাথে নিয়েই পড়াশুনো শেষ করলো রত্না। চাকরির জন্য বলাতেই সবাই ক্ষেপে উঠত। কে দেখবে মেয়েকে? কে ঠিক টাইমে ওষুধ আর খাবার দেবে মা বাবাকে? তারপর ও সব গুছিয়ে পাশের একটা স্কুলে শিক্ষকতা ধরেছিল রত্না। অনিন্দাকেও স্কুলে দিয়েছিল, সব কাজ করে যেত, এসেও সব কাজ করত। কিন্তু তাও রোজ রোজ এক কাহিনী, একটা বাহানা করে রোজ বের হওয়ার সময় ঝগড়া লাগাতো চাকরি ছেড়ে দেওয়ার জন্য। রত্নার উপর অনেক প্রেশার দিত। সব যখন স্বাভাবিক হচ্ছিল তখন সজল প্রেশার দিচ্ছিল আর একটা বেবি নিতে।
পাশের বাসায় লোক, আত্মীয় স্বজন সবাই বলতো, একটা মেয়ে কি সন্তান হলো, আর একটা ছেলে হওয়া তো উচিত। যা বেশি হয়ে গেল সমস্যা। অনিচ্ছা সত্ত্বেও ও আবার প্রেগনেন্ট হলো রত্না। চাকরি ছাড়লো। সব করতে করতে অন্য আর সাধারণ মেয়ের মতন ধীরে ধীরে সংসারী হয়ে উঠল রত্না। সকালে উঠে সজলের নাস্তা, লাঞ্চ আর বাচ্চাদের স্কুলের জন্য ছুটতে ছুটতে রত্নারও আর সাহস হলো না অন্য কিছু করার চিন্তা করার জন্য। সংসারে সব করতে করতে রত্না ভুলেই গিয়েছিল সেও কারো মায়া পড়েছিল, আদরণী ছিল। ভুলেই গেল কি দারুণ একটা শৈশব ছিল। এখন সে ছেলে মেয়ের কাছে কিছু না বোঝা আনকালচার্ড মজার খোরাক। এমন না যে মেয়েরা তাকে ভালোবাসে না, সম্মান করে না, তবে সেটা সুনিপুণ মা বলে। সোডিয়ামের আলোতে হালকা বাতাসে উঠছে রত্নার ঝরে যাওয়া কেটে ফেলা এলো চুল। এমন রত্না যেন সব ঘরেই আছে। এইভাবে সব পারদর্শী রত্নারা কি নিদারুণ ভুলে যায় সেও একদিন রত্না ছিল, শুধু রত্না। রত্না উঠে দাঁড়িয়ে যায়, বিছানায় যেতে হবে। কাল আবার সবার অফিস। ভোর থেকেই ছুটতে হবে সুনিপুণ রত্নাকে। খুন্তি হাতে দিতে হবে মশলার যথাযথ পরিমাণ, যে হাতে কোনো এক সময় সেতার বাজত মনোমুগ্ধকর সুরে, যা এখন রূপকথার মায়াপুরী।